শুরু করছি বাংলা বলছি। আমরা গতকালই বাংলা বলছিতে আলোচনা করছিলাম যে উত্তরবঙ্গ পাখির চোখ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 3 দিনের সফরে উত্তরবঙ্গে রয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ এই সফর। নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এই মাসের শেষে রাজ্য সফরে আসছেন এবং তার গন্তব্যেও থাকবে, তার যে বিভিন্ন গন্তব্যস্থল তার মধ্যেও অন্যতম উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, এমনটাই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। বোঝাই যাচ্ছে যে 2026-এর ভোটের ঢাকে কাঠিটা পড়ে গেছে, আর এক মাসও বাকি নেই, এক বছরও বাকি নেই এবং ইতিমধ্যেই আগামী কয়েক মাস পুরো দমে কাজে লাগাতে তৎপর সমস্ত শিবির। প্রশ্ন হচ্ছে যে এই রাজ্যে গত 14 বছর ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস যে সমস্ত প্রকল্প এখানে বাস্তবায়ন করেছে এবং যার ডিভিডেন্ড, বিশেষ করে মহিলাদের কথা মাথায় রেখে বা সমাজ কল্যাণমূলক যে সমস্ত বিষয় সেগুলো মাথায় রেখে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে তার ডিভিডেন্ড যে তৃণমূল কংগ্রেস সরকার পাচ্ছে তা সাম্প্রতিক অতীতের একাধিক নির্বাচনে স্পষ্ট। আবার একই সঙ্গে বিরোধীদের তরফ থেকে যে হাতিয়ারগুলোতে শান দেওয়া হয় তার মধ্যে অন্যতম দুর্নীতি। দুর্নীতির প্রশ্নে কি সত্যি উন্নয়নের যে তাসটা, সেই তাসটা দিয়ে দুর্নীতির অভিযোগকে কাবু করতে পারবে তৃণমূল কংগ্রেস? আবার একই সঙ্গে আমরা দেখেছি যে সাম্প্রতিক অতীতে বারংবার এ রাজ্যে ধর্মীয় মেরুকরণ শিরোনামে চলে এসেছে। তাহলে কি ধর্মীয় মেরুকরণ বনাম উন্নয়নের দাবি, এর উপর দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে? অতি সম্প্রতি আমরা যে পহেলগাঁও কাণ্ড এবং তার পরবর্তী সময়ে অপারেশন সিঁদুর দেখলাম, যাকে নিয়ে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় তিরঙ্গা যাত্রা করছে বিজেপি। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে এই অপারেশন সিঁদুরের যে সাফল্য, সেই সাফল্যকে যেভাবে তুলে ধরা হচ্ছে, কোথাও যে জাতীয়তাবাদের দিকটা সেটাও কতটা প্রভাব ফেলতে পারে আসন্ন নির্বাচনে, এবং সেখানে দাঁড়িয়ে বিজেপি কোথাও তৃণমূল কংগ্রেসের থেকে অ্যাডভান্টেজের জায়গা তৈরি করে নিতে পারে কিনা, এই সমস্ত প্রশ্নগুলো একই সঙ্গে ঘোরাফেরা করছে। সব নিয়ে আমরা আলোচনা করব আজকের বাংলা বলছে। তো আমি শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। প্রায় 3.5 দশকের বাম জমানার অবসান ঘটিয়ে বস্তুত একক শক্তিতে বাংলায় ক্ষমতায় এসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই মমতা তার রাজনীতির অভিমুখ স্পষ্ট করে দেন। বাম আমলের বিরুদ্ধে তার লড়াই ছিল রাজনৈতিক। সে লড়াই জিতলেও বদলা নয় বদল চাই স্লোগান তুলে রাজ্যবাসীকে নিজের লক্ষ্য কি তাও বুঝিয়ে দিয়েছিলেন। একদিকে রাজ্যের শিল্প ও পরিকাঠামোগত উন্নয়ন, অন্যদিকে সামাজিক প্রকল্পের মাধ্যমে নাগরিকদের আর্থিক প্রগতির সহায়ক ভূমিকা নিয়েছে মমতার নেতৃত্বাধীন সরকার। এর সবচেয়ে বড় প্রমাণ 2011 সাল থেকে এ পর্যন্ত নানা স্তরের যত নির্বাচন হয়েছে তাতে তৃণমূলের অপ্রতিরোধ্যতা তর্কাতীত। প্রতিষ্ঠান বিরোধিতার তত্ত্বকে কার্যত উড়িয়ে দিয়ে গত 2021 সালের বিধানসভা তো বটেই, 2024 সালের লোকসভা ভোটেও রাজ্যের শাসক দলের ভোট ও আসন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাম বিদায়ের পর রাজ্যের বিরোধী পরিসর দখল করেছে বিজেপি। সেই বিজেপি বামেদের ভোট ব্যাংকের একটা বড় অংশকে হাতে পেয়ে 2019 সালের লোকসভায় এক লাফে ভোট বাড়ালেও অচিরেই তার সেই অগ্রগতি থেমে যায়। 2021 সালে বিধানসভা নির্বাচনে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডেইলি প্যাসেঞ্জারের মতো বাংলায় প্রচারে ঝড় তুলেছিলেন, কিন্তু ভোটের ফল প্রকাশের পর দেখা গেল মমতার পরাক্রমের সামনে মুখ থুবড়ে পড়েছিল মোদী শাহর দল। মমতা রাজ্যের সর্বস্তরের মানুষের জন্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানান আর্থিক সহায়তা প্রকল্প নিয়ে রাজনীতির ময়দানে মানুষের দরবারে হাজির হয়েছেন। সেটাই ছিল তার সাফল্যের চাবিকাঠি। আর চতুর্থ তৃণমূল সরকার গঠনের সামনে দাঁড়িয়েও তিনি তার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সংহত করেছেন। একই সঙ্গে রাজ্যে শিল্পায়নের লক্ষ্যে শুরু করেছে প্রশাসনিক তৎপরতা। তবে সেই রাস্তা খুব মসৃণ হয়নি, কেননা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্যের উন্নয়ন এবং সামাজিক প্রকল্প অব্যাহত রাখতে কেন্দ্রের সহযোগিতা আবশ্যক। আর্থিক ক্ষেত্রে পদে পদে কেন্দ্রের বঞ্চনায় ভুগতে হচ্ছে বাংলাকে। মুখ্যমন্ত্রীর দাবি এমনই। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ব্যাখ্যা, মানুষের আর্থসামাজিক উন্নয়ন যখন মমতার অস্ত্র, তখন মোদী শাহ রাস্তা কেবলই বিভাজনের রাজনীতি। কেন্দ্রীয়ভাবে বিজেপি বেশ কিছু রাজ্য ধর্মকে সামনে রেখে সাফল্য পেয়েছে, কিন্তু বাংলায় সেই কৌশল যে খাটেনি তা ভোটের ফলেই স্পষ্ট হয়েছে। বিজেপির প্রাণশক্তি RSS
আরএসএসের এজেন্ডা হিন্দুত্ব। বিজেপি বিরোধীদের বক্তব্য, মন্দির মসজিদের রাজনীতি করে ক্ষমতায় বসার পর কেন্দ্রে হিন্দু রাষ্ট্রবাদের ভরসায় রাজনৈতিক ক্ষমতা দখলে বদ্ধপরিকর। যদিও মোদির সেই হিন্দুত্বের ডাক সর্বভারতীয় ক্ষেত্রে কিছুটা দাগ ফেলতে পারলেও বাস্তব হলো বাংলায় তার ছোঁয়া লাগাতে ব্যর্থ হয়েছে বঙ্গ বিজেপির নেতারা। দেশে গত 4 দশকের মধ্যে বেকারত্বের হার শীর্ষে, দিনে দিনে আর্থিক বৈষম্য বেড়েছে, করোনাকালে তা শীর্ষে পৌঁছেছিল। দেশবাসীর আর্থিক সংকট যত ঘনীভূত হয়েছে, ঘটনাচক্রে ততই ধর্মীয় জাতীয়তাবাদ সামাজিক পরিসরে জায়গা করে নিয়েছে। ধর্মীয় সহিষ্ণুতার যে পরিবেশ বাংলার ঐতিহ্য অটুট থাকবে কিনা সে নিয়ে প্রশ্ন উঠেছে। তা সত্ত্বেও সর্বভারতীয় স্তরে ব্যক্তি নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা প্রশ্নাতীত। মমতা একেবারে উল্টো পথের পথিক। মোদীর হিন্দুত্ববাদী জাতীয়তার বিরুদ্ধে মানুষের আর্থিক উন্নয়নই মমতার একমাত্র অস্ত্র। আর তাতেই গত 2011 সাল থেকে একের পর এক ভোটে মানুষও তার পাশে দাঁড়িয়েছে। আগামী 2026 সালে ওই হিন্দু রাষ্ট্রবাদ বনাম উন্নয়নের লড়াইয়ের মুখে দাঁড়িয়ে বাংলা। মমতা জমানার যে ইতিহাস, তাতে নিশ্চিতভাবেই অনেক যোজন এগিয়ে তার উন্নয়নের মডেল। কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৌশিক বিশ্বাস, বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চ্যাটার্জি, সিপিআইএম এর পক্ষ থেকে সব্যসাচী চ্যাটার্জি এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমি প্রথমে সজলদাকে দিয়ে শুরু করি। সজলদা, আমরা যদি দেখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইস্যুগুলো 2026-এর ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, প্রথমত যেটা আমরা শুরুতেই বললাম যে এটা বলা অপেক্ষা রাখে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু প্রকল্প, সেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক, সেটা কন্যাশ্রী হোক, এরকম একাধিক প্রকল্প, যে প্রকল্প ভোটের ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিভিডেন্ড দিয়ে এসেছে। আবার একই সঙ্গে সাম্প্রতিক অতীতে তোমাদের তরফ থেকে দুর্নীতির প্রশ্নে বারবার শাসক দলকে বিদ্ধ করা হয়েছে। আমরা দেখেছি একের পর এক হেভিওয়েট তাদের জেল যাত্রা। আমরা একই সঙ্গে দেখেছি যে সাম্প্রতিক অতীতে এই রাজ্যে ধর্মীয় মেরুকরণ ভীষণভাবে ফোরফ্রন্টে চলে এসেছে। কিন্তু শুধুমাত্র ধর্মীয় মেরুকরণ বা দুর্নীতির ইস্যু, তাতে কি সত্যি এই যে উন্নয়নের যে ডিভিডেন্ডটা, সেটাকে কাউন্টার করা যাবে? একটা সরকারের উন্নয়ন মানে লক্ষ্মী ভাণ্ডার নয়। লক্ষ্মী ভাণ্ডার নিশ্চয়ই ভালো জিনিস। মাসে 1000 টাকা পেলে, বছরে 12,000 টাকা পেলে মানুষের উপকার হয়। হ্যাঁ, এটা কোনো উন্নয়নের মধ্যে আমি ধরতে রাজি নয়। এটাকে বকশিস বলতে পারেন, এটাকে মায়ের আশিস বলতে পারেন, এটাকে আপনি বোনের ভালো, দিদির ভালোবাসা বলতে পারেন, যা কিছু বলতে পারেন, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে উন্নয়ন বলতে গেলে আমি ভাববো সড়ক, আমি ভাববো কলকারখানা, শিল্প, আমি ভাববো শিক্ষা, আমি ভাববো কলেজ, আমি ভাববো হসপিটাল, আমি ভাববো চাকরি। এগুলোর কি দিয়েছেন? উন্নয়ন বলতে এগুলো বোঝায় যে আপনি পশ্চিমবঙ্গে গত 13-14 বছরেই ধরে নিচ্ছি, আমি 14-15 বছরে আমি পশ্চিমবঙ্গে এত 1000 কিলোমিটার রাস্তা, আচ্ছা হাজারে বাদ দিন, 100 কিলোমিটার রাস্তা আমি নতুন করে তৈরি করেছি। এটা উন্নয়ন হতে পারে। যে সরকার গত 14 বছরে প্রায় 8000-এর ওপরে স্কুল বন্ধ করেছে, 20,000 মদের দোকান খুলেছে নতুন করে, যদি সেটাকে উন্নয়ন বলে তাহলে অবশ্য আমার কিছু বলার নেই। হাসপাতালগুলোর কি অবস্থা, সরকারি হাসপাতালে আজকে কারা যায় না, কেন যায়, কি অবস্থায় যায়, এগুলো নতুন করে আমার বলতে হবে না। আমি বুঝতাম যদি উন্নয়ন মানে যদি নতুন হাসপাতাল হতো, নতুন কলেজ হতো, নতুন কিছু কলেজ হয়েছে, কিন্তু সেই কলেজের কি অবস্থা হয়েছে আজকে বর্তমানে যে মুহূর্তে আমরা এই কথাগুলো বলছি, সেই মুহূর্তে সরকারের অপদার্থতায় কলেজে ভর্তিগুলো বন্ধ আছে। কলেজগুলো 50%-এর ওপর সিট খালি। কারণ পশ্চিমবঙ্গের ছেলেরা কি লেখাপড়া ছেড়ে দিচ্ছেন না, পশ্চিমবঙ্গের ছেলেরা পশ্চিমবঙ্গ থেকে অন্যত্র পড়তে চলে যেতে বাধ্য হচ্ছে। আপনি আমাকে বলুন গত 14-15 বছরে, আমার এই মুহূর্তে মনে নেই, বোধহয় খান 7-8 বিজিবিএস হয়েছে, এক্স্যাক্টলি ফিগারটা হয়তো বলতে পারছি না, কিন্তু আপনি আমায় বলুন গত 14 বছরে পশ্চিমবঙ্গে কত টাকার লগ্নি হয়েছে, কত টাকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, কত টাকার শিল্প এসছে, কতজন মানুষ সেখানে কাজ পেয়েছেন। 100 দিনের কাজ যদি কাজ দেওয়া হয়, সে কাজেও অনিশ্চিত অবস্থায় আছে, সেটা নিয়ে অবশ্য আমার কিছু বলার নেই। কিন্তু আপনি আমায় বলুন যে 26,000-এর চাকরি গেছে, এটা নিয়ে আলোচনা হবে না নির্বাচনে? আপনি আমাকে বলুন যে অভয়ার ঘটনা, সেটা নিয়ে আলোচনা হবে না নির্বাচনে? কৌশিক বিশ্বাসের কাছে আসি। কৌশিক, শুধুমাত্র এই উন্নয়নের কথা, শুধুমাত্র এই বিভিন্ন প্রকল্পের কথা, সেগুলো দিয়ে সত্যি কি এবার 2026-এ বাজিমাত করাটা এতটা সহজ হবে? দেখুন, প্রথমেই বলি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় এসেই কিন্তু
বদলা নয় বদল চাই বলে ধারাবাহিক উন্নয়নের কাজে লিপ্ত ছিলেন। আমি বিজেপির প্রবক্তা যেখানে বললেন, ওনার স্পেসিফিক কতগুলো পয়েন্টেই আমি কাউন্টার করে বলছি। 2011 থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে জিএসডিপি বেড়েছে 4 গুণ। 1,72,00,000 মানুষকে গত 10 বছরে দারিদ্র্য সীমার নিচ থেকে উপরে তুলে আনা হয়েছে। ওনাদেরই কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ এমএসএমই সেক্টরে পর 2 বছর 2019 এবং 2020-21 সালে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করে 1,35,00,000 মানুষ এমএসএমই সেক্টরে রয়েছে। এরপরে আসি, উনি ঠিকই বলেছিলেন, একদম ঠিক বলেছিলেন উনি, স্বাস্থ্য, কলেজ ইত্যাদি ইত্যাদিগুলো। 2011 সালে পশ্চিমবঙ্গে মেডিকেল কলেজ ছিল 9টি, আজকে হচ্ছে 35টি। 2011 সালে পশ্চিমবঙ্গে বেডের, রাজ্য সরকারি হাসপাতালে বেডের সংখ্যা ছিল 28,000, আজকে সেটা 99,000। 2011 সালে ডাক্তার ছিল 4,000, আমি সরকারি দপ্তরের কথা বলছি, আজকে সেটা 17,000। আজকে ইউনিভার্সিটির সংখ্যা দেখুন, পশ্চিমবঙ্গের কলেজ বেড়েছে 435টা। এটা যদি উন্নয়ন না হয় তাহলে বিজেপির ভাষায় কোনটা উন্নয়ন আমরা জানি না। আমি একটু সব্যসাচীর কাছে আসি। সব্যসাচী, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন আমরা দেখতে পাচ্ছি যে একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বিজেপি এই সময় দাঁড়িয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু সেটা বামেরা তুলে ধরছে, সেটা দুর্নীতি প্রশ্নে তাদের আন্দোলন হোক, রুজি রোজগার নিয়ে তাদের আন্দোলন হোক, তাদের মিটিং মিছিল হোক, তাদের বক্তব্য হোক, এমনকি আমরা সাম্প্রতিক অতীতে যে নির্বাচনগুলো দেখেছি তাদের ইশতেহারেও যে লোকের হাতে কাজের প্রসঙ্গ, কর্মসংস্থানের প্রসঙ্গ, সেটা প্রায়োরিটি পেয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই ইস্যুগুলো অন্তত নির্বাচনী ময়দানে সেইভাবে ফ্যাক্টর হয়ে উঠতে পারছে না। এটা কেন, কি মনে হয়? আমি প্রথমে যেটা বুঝে নিতে চাইছি যে আপনার এই প্রশ্নটাকেই যদি আমি ধরি, তার মানে আপনি কোনো একটি জায়গায় স্বীকার করছেন যে এই ইস্যুগুলো আসলে ইস্যু, কিন্তু এটা ফ্যাক্টর হচ্ছে না। আসলে এই ইস্যুগুলো রিয়েল ইস্যু। আমরা যেটা বলবার চেষ্টা করে আসছি একটু আগে তৃণমূল কংগ্রেসের, রাইট, তার মানে এখানেই একটা এগ্রিমেন্ট, উই আর ইন কনসেনসাস যে ডেফিনেটলি ইস্যুগুলো গুরুত্বপূর্ণ ইস্যু। যেমন আমি একটা কথা বলি, ডেভেলপমেন্ট বলতে আমরা কি বলবো? ডেভেলপমেন্ট বলতে আমরা কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট বলছি এবং ধারাবাহিক ডেভেলপমেন্ট বলছি। ধরুন লক্ষ্মীর ভাণ্ডার, একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন কোন জায়গাটাতে সমস্যা। লক্ষ্মীর ভাণ্ডার, আমি একটি জেলা, হাওড়া জেলা, সেখানে একটা আরটিআই এর মাধ্যমে একটা তথ্য জানতে পারলাম, গোটা হাওড়া জেলাতে 2টো লোকসভা, 2টো বিধানসভা শ্রীরামপুরের 16টা বিধানসভা অঞ্চল মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের বেনিফিশিয়ারির সংখ্যা হচ্ছে মৌপিয়াদি 10 লাখ সামথিং। তার মানে লক্ষ্মীর ভাণ্ডারটাও সবার জন্য কিন্তু নেই, এটা কিন্তু অফিসিয়াল তথ্য থেকে পাওয়া বলছি আমি। দ্বিতীয়ত, আপনি ধরুন যে সরকার যেগুলোকে ডেভেলপমেন্ট বলে দেখাবার চেষ্টা করছেন, ধরুন কলেজ, স্কুল ইত্যাদি ইত্যাদি, সরকারি কলেজ তার অবস্থান কোথায়, কটা বৃদ্ধি পেয়েছে? বেসরকারি কলেজগুলোকে ধরে নেওয়া হচ্ছে, বেসরকারি ইউনিভার্সিটিগুলোকে কাউন্ট করা হচ্ছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এডুকেশনের ক্ষেত্রে এডুকেশন ফর অল, যে ধারণার ভিত্তিতে বামফ্রন্ট সরকার তৎকালীন তারা বিনামূল্যে ক্লাস 12 পর্যন্ত পড়ানোর একটা বন্দোবস্ত করেছিলেন, এবং তারপর সেটাকে আরও এগোনোর প্রয়োজন ছিল। হায়ার এডুকেশনের ক্ষেত্রে সাধারণ মানুষের পার্টিসিপেশন, সাধারণ ছাত্রছাত্রীদের পার্টিসিপেশন এনশিওর করার কথা ছিল, ড্রপ আউট সরকারের দেখার কথা ছিল, সেগুলো কিন্তু কেউ কোথাও দেখছেন না। মোরওভার যেটা দেখা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারের উন্নয়নের যে সূচকগুলি আছে সেই সূচকগুলোকে মান্যতা দেবার জন্য একই পলিসি, একই নীতির উপরে রাজ্যের তৃণমূল সরকারও চলছেন। তো কোথায় ডিফারেন্স? ডিফারেন্স তো নেই। সজলবাবুর ওই উন্নয়নের ধারণা কত কিলোমিটার রাস্তা হয়েছে, এটা যেমন উন্নয়নের সোল ইন্ডিকেটর হতে পারে না, ঠিক একইভাবে কৌশিকবাবু যে সমস্ত স্ট্যাটিস্টিক্সগুলো উনি তুলে ধরবার চেষ্টা করছেন, বিশেষত 11 সালের পর থেকে, সেই স্ট্যাটিস্টিক্সের মধ্যে কতটা সরকারি উদ্যোগ আর কতটা সরকারি উদ্যোগ নয়, অন্য উদ্যোগ, এবং এমএসএমইর ক্ষেত্রটাকে উনি দেখাচ্ছেন। এমএসএমইতে দুর্নীতি, এমএসএমইতে স্বজন পোষণ ইত্যাদি নিয়ে যে অভিযোগ আছে, এমএসএমইর দুর্নীতি যদি কখনো খোলা হয় তাহলে আপনি বুঝতে পারবেন মৌপিয়াদি, বাকি দুর্নীতি যা হয়েছে এটা সবকিছুকে ছাড়িয়ে যাবে।
আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতিগুলো তৈরি হয়ে আছে। তাই আপনার সঙ্গে আমি সহমত যে এগুলোর ইস্যু হওয়ার কথা ছিল, এগুলো ইস্যু, এবং এগুলো আশা করি আগামী দিনে বাংলার রাজনীতিতে ফ্রন্টাল ইস্যু হিসেবে সামনে আসবে। আমি আসবো আশুতোষের কাছে। আশুতোষ, আমরা যদি দেখি যে গত প্রায় 8-9 বছর ধরে যে মডেলটাকে এফেক্টিভ করার জন্য সর্বতোভাবে প্রয়াস করা হয়েছে, অর্থাৎ বাম কংগ্রেস, আরও নির্দিষ্টভাবে বলতে গেলে সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা, সেটা কার্যকরী হয়নি খুব একটা। একটা দুটো সাগরদিঘি মডেলের মতো যদি ব্যতিক্রম আমরা না দেখি খুব ছোট স্কেলে, তার বাইরে আমরা তাকে বিস্তার লাভ করতে দেখিনি, নাম্বার 1। নাম্বার 2, যে এই মুহূর্তে দাঁড়িয়ে এমনকি অধীর রঞ্জন চৌধুরী তার গড়ে তিনি যে পরাস্ত হয়েছেন, তিনি অভিযোগ করেছেন যে সেখানে ধর্মীয় মেরুকরণের কারণে তিনি পরাজিত হয়েছেন। যেখানে আমরা দেখেছি ইউসুফ পাঠানকে উড়িয়ে আনা হয়েছে, সেখানে যে ক্যাম্পেইন চলেছে, অধীর রঞ্জন চৌধুরী বারবার বলেছেন যে বাকি তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়ের পক্ষ থেকেই সেখানে কোথাও ধর্মীয় মেরুকরণের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন অধীর রঞ্জন চৌধুরী। এই জায়গাটাকে কাউন্টার কিভাবে করবে কংগ্রেসের যে পকেটসগুলোতে কংগ্রেসের একটা স্টেডি ভোট পার্সেন্টেজ ছিল, সেটাও তো লুজ করছে। না, আমি এই পকেট কথাটা মানতে রাজি নই মৌপিয়া। তার কারণ হচ্ছে কংগ্রেস এত বছর ক্ষমতায় নেই, এখনো সমস্ত জায়গায় কংগ্রেসের পতাকা আছে, বুথে লোক আছে, রাজ্যে প্রত্যেক দিন আমরা প্রোগ্রামে থাকি, লড়াইয়ে থাকি, আন্দোলনে থাকি, শুভঙ্কর সরকার সভাপতি। এবং হ্যাঁ, অধীর রঞ্জন চৌধুরীকে হারানো হয়েছে খুব পরিকল্পনা মাফিক, এটা বাস্তব ঘটনা, এটা নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেই। মানুষ সেখানে এখন বুঝতে পারছে, হাড়ে হাড়ে টের পাচ্ছে। যাকে উড়িয়ে নিয়ে এসে জুড়িয়ে বসানো হয়েছিল সে বুঝতেই পারছে কি অবস্থা। এটা গেল 1 নম্বর বিষয়। দ্বিতীয় কথায় আমি আসি তোমার কাছে, যে ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলটা একটু মনে করে দেখতে হবে বাংলার মানুষ। যে সময় আমরা দেখেছি সমস্ত ইন্ডাস্ট্রিতে ভরে গেছিল, কল্যাণী থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে হাওড়া, হাওড়া থেকে হুগলি, যেখানে প্রত্যেক দিন মানুষ, হাজার হাজার মানুষ কাজে যেত, চিমনি থেকে ধোঁয়া বেরোতো। আমরা চলে যাওয়ার পর চিমনি থেকে বটগাছ বেরোতে শুরু করলো, আর এখন সেই সব চিমনি এবং সমস্ত জমি টমি দখল করে সেখানে প্রমোটিং হচ্ছে, মল তৈরি হচ্ছে। কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা পশ্চিমবঙ্গে কমছে, মানে পারচেসিং পাওয়ার যাকে বলে। এবং পারচেসিং পাওয়ার ডিক্রিজিং অবস্থাতে যিনি এই তৃণমূলের আমার ভাই, উনি নানা রকম গল্প আমাদের শোনাচ্ছিলেন, রচনাবলী শোনাচ্ছিলেন, ওনাকে একটুখানি বানতলায় চলে যেতে বলুন। যেদিনকে বিজিপিএস হচ্ছিল, সাদের বিজিপিএস, যে বিজিপিএস এ দেখতে গেলে মুপিয়া প্রায় 14 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে আসার দরকার ছিল। সেই 14 লক্ষ কোটি টাকার 14 পয়সা কি ইনভেস্টমেন্ট এসছে পশ্চিমবঙ্গে? আমরা জানতে চাই যে আমরা বাংলার মানুষ, আমরা নিশ্চয়ই উন্নয়ন চাই, আমরা কাজ চাই, কর্মসংস্থান চাই। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে ঘোষণা করা উচিত কবে যাদের চাকরি চলে গেছে তাদের চাকরিটা ফেরত দেবে, ন্যায্য অধিকারের লড়াই চলছে রাস্তায়। এবং তোমরা জেনে অবাক হবে, সেই 14 লক্ষ কোটি টাকার ভেতরে আমরা কিছু দেখতে পাচ্ছি না। আমরা শালবনী নিয়ে এত রকম কথা শুনলাম, কোথায়? শুধু শিলান্যাস করে তো আর পেট ভরবে না। আর যিনি উন্নয়নের কথা বলছেন, আমি বানতলাটা এই কারণে মনে করালাম, তার কারণ সেদিনকে আমরা বানতলায় গেছিলাম, যা চোখে আমরা দেখে এসেছি এটা জেনে রাখা দরকার। বানতলা একটা খুব ইম্পর্টেন্ট মানে ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন পশ্চিমবঙ্গের, যেখানে 1 লক্ষেরও বেশি শ্রমিক শুধু চাকরি করেন, প্রায় 300টা ওপরে সেখানে হাউস আছেন যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তারা তৈরি করেছেন। শুভঙ্কর সরকার সেদিনকে ছিলেন, কথা বলেছিলেন, আমরা নিজেদের চোখে দেখেছি যে অবস্থা, যে ইনফ্রাস্ট্রাকচার, তাদের থেকে 25,000 টাকা করে নেওয়া হয় ডেভেলপমেন্ট মেইনটেনেন্স চার্জ হিসেবে। কি তৈরি হয়েছে সেখানে? আমি আসবো আশুতোষ তোমার কাছে, আমি এখানে সুমনদার কাছে আসি। সুমনদা, শেষ পর্যন্ত গত 14 বছর ধরে চলে আসা এবং এখনো পর্যন্ত সাম্প্রতিক অতীতে যে নির্বাচনগুলো আমরা প্রত্যক্ষ করেছি, তাতে তৃণমূল কংগ্রেসের যে সাপোর্ট বেস, সেটাতে বড়সড় ক্ষয়ের চিহ্ন, একটা দুটো ইলেকশনে কিছুটা সেখানে ধাক্কা খাওয়া ছাড়া ওভারঅল যদি আমরা দেখি সেটা দেখা যায়নি। কিন্তু 2026-এ কি সেই পথটা সেটা এতটা সুগম থাকবে? এতগুলো ফ্যাক্টর তার উল্টো দিকে রয়েছে। দুর্নীতি থেকে শুরু করে একাধিক অস্ত্রে শান দিচ্ছে বিরোধীরা, এবং বিজেপির তরফ থেকে নির্দিষ্টভাবে যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি হয়তো এর আগে বছর 10 আগে আমরা বাংলায় যেটার সঙ্গে আমরা পরিচিত ছিলাম না, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধর্মীয় মেরুকরণটা এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বাস্তবতা হয়ে দাঁড়াচ্ছে। সেটা কি কাউন্টার করা যাবে? হ্যাঁ, দেখুন মৌপিয়া, আপনার প্রশ্নের প্রথম দিকটায় যদি আমি আসি, বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে চায় এবং বিজেপির দুটো অস্ত্র।
একটা অবশ্যই ধর্মীয় মেরুকরণ, আর দ্বিতীয়টা হচ্ছে দেশাত্মবোধ। এবার দেশাত্মবোধ বা জাতীয়তাবাদ যে বিজেপিকে ডিভিডেন্ড দেয়নি তা নয়। কার্গিল যুদ্ধের পরে অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় ফিরেছিলেন, 2019-এ বালাকোট স্ট্রাইকও বিজেপিকে ডিভিডেন্ড দিয়েছিল। আবার জাতীয়তাবাদ সবসময় সব রাজনৈতিক দলকে ডিভিডেন্ড দেয় না। উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতেছিলেন, কিন্তু ইংল্যান্ডের ইলেকশন জিততে পারেননি। এবার দেশাত্মবোধ, জাতীয়তাবাদ এবং হিন্দু মুসলিম মেরুকরণের যে রাজনীতি বিজেপি করছে, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টার করতে পারবেন কিনা। কাউন্টার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে অস্ত্র অবশ্যই তার তথাকথিত জনহিতকর কর্মসূচি, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প এবং প্রান্তিক মানুষদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা সমর্থন। আমি এখানে যেহেতু বাইরে আছি, শুনছিলাম যে আমাদের প্রথম কথা মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রান্তিক মানুষদের জন্য যে মডেলটা অনুসরণ করেন, সেটা কিন্তু টমাস পিকেটি থেকে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় অবধি এসেছে। অর্থাৎ লেফটিস্ট যারা ইকোনমিস্ট, তারাই এইভাবে ডাইরেক্ট বেনিফিশিয়ারি তৈরির কথা বলেন। আর যদি কেউ বলেন যে পশ্চিমবঙ্গে গ্রামের মহিলাদের বা মহিলাদের ক্ষমতায়ন হয়নি, তাহলে আমি তাদের আরেকজন বামপন্থী অর্থনীতিবিদ মৈত্রেশ ঘটকের 2021-এর প্রবন্ধগুলো পড়তে বলবো, যে কিভাবে পশ্চিমবাংলায় গ্রামের মহিলারা বিভিন্ন প্রকল্পের জন্য আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং তাদের ক্রয় ক্ষমতা বেড়েছে। দেখুন, মানে যে কোনো রাজ্যের উন্নয়ন শুধুমাত্র জিডিপি দিয়ে হয় না, তার হিউম্যান ইন্ডেক্সগুলো গুরুত্বপূর্ণ। হিউম্যান ইন্ডেক্সে পশ্চিমবাংলা কোথায় আছে আর গুজরাট মডেল কোথায়, সেটা অমর্ত্য সেন আমার চাইতে বেটার বলতে পারবেন। অমর্ত্য সেন তা না হলে বারবার পশ্চিমবাংলার প্রশংসা করতেন না। আমি আসবো সুমন, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে। বিরতির পর এ নিয়ে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর। আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে এই 14 বছরে কোন কোন ক্ষেত্র, যে ক্ষেত্রগুলো কে সামনে রেখে 2026-এ যেগুলোকে শোকেস করে নির্বাচনে লড়তে চাইছে তৃণমূল কংগ্রেস। দেখো, পার্টি আপনাদের কারো টাকা চায় না, আমরা যা পারবো তাই করব। আমরা বিজেপির মতো অ্যাডভার্টাইজমেন্ট দিই না, আমরা যতটুকু ক্ষমতা ঠিক ততটুকু করব। আমাদের থেকে বেশি এক্সপেকটেশন করবেন না যে আমরা পকেটে গিয়ে টাকা গুঁজে দিয়ে আসবো। সালের 13ই মে 34 বছরের বামদুর্গে ফাটল ধরিয়ে মমতার নেতৃত্বে গঠিত হয় তৃণমূল সরকার। দেখতে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের 14 বছর পার। 1.5 দশক পেরিয়ে এসে তৃতীয়বারের জন্য রাজ্যের মসনদে তিনি অপরাজেয়, অপ্রতিদ্বন্দ্বী বাংলার মেয়ে। ব্যালট বক্সে তৃণমূলের প্রাপ্ত ভোটের হিসেব বুঝিয়ে দিয়েছে এই 14 বছরে মানুষের আস্থা কমা তো দূরের কথা, বরং তা বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে। কোন জাদুতে বাম শাসনের অবসান ঘটানো সেদিনের মমতা 14 বছর পেরিয়ে এসেও রয়ে গিয়েছেন জনপ্রিয়তার শীর্ষে? প্রশ্ন হলো, এই 14 বছরে কি পেল বাংলা? গত বিধানসভা নির্বাচনে প্রচারের শুরুর দিকে তৃণমূল কংগ্রেস প্রকাশ করেছিল এক রিপোর্ট কার্ড। বলা হয়েছিল তাঁদের সরকার সমস্ত রকমভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে, আর সেই কাজের খতিয়ান নিয়েই মানুষের কাছে পৌঁছতে চায় তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কাজের পরিসংখ্যান দেখে তার হিসেব কষা বিশেষজ্ঞদের কাজ। তবে তার বাইরে রাজ্যবাসীর গত 14 বছরের অভিজ্ঞতা থেকে জানা যায়, মমতা সরকারের একাধিক প্রকল্পই তাঁর জয়ের অন্যতম কারণ। কোন কোন ক্ষেত্রে উন্নয়নের বীজ বুনেছেন মমতা? কন্যাশ্রীর বিশ্বসেরা স্বীকৃতি, স্বাস্থ্য সাথী কার্ডে বিনামূল্যে চিকিৎসা, সবুজ সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, পথশ্রী, মা ক্যান্টিন, জল, বিদ্যুৎ পরিষেবা, কৃষি জমির খাজনা মকুব। চোখ কান খোলা রাখলেই আঁচ পাওয়া যায় গত 14 বছরে কতটা বদলেছে পশ্চিমবঙ্গ। মানবোন্নয়নের সামগ্রিক গ্রাফটা কতটা ঊর্ধ্বমুখী হয়েছে। কন্যাশ্রী, সবুজ সাথী থেকে স্বাস্থ্য সাথী, এই ধরনের প্রকল্পে অগ্রাধিকার পেয়েছেন মহিলারা। এর মধ্যে স্বাস্থ্য সাথী কার্ড হচ্ছেই মেয়েদের নামে, লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের মাসিক ভাতা। সংসারের আসল হাল তো ধরে থাকেন মহিলারাই। বার্তাটা স্পষ্ট, বহুবার মুখ্যমন্ত্রী তার নিজের মুখেও বলেছেন। এই ধরনের পদক্ষেপগুলি আপামর বাংলার
মানুষের মনেও এনেছে বিশ্বাস, যার প্রতিফলন এসেছে বারবার ব্যালট বক্সে। শুধু রাজ্য বা দেশে নয়, বিশ্বের দরবারেও নিজের বক্তৃতা দিয়ে বাণিজ্য এনেছেন বাংলায়। বুধবারও উত্তরবঙ্গের জন্য ঢালাও বরাদ্দ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 3টি জেলায় প্রায় 365টি প্রকল্পের উদ্বোধন, অর্থমূল্য 250 কোটি 54 লক্ষ 32 হাজার টাকা। 134টি প্রকল্পের শিলান্যাস, ব্যয় হয়েছে প্রায় 189 কোটি 42 লক্ষ 52 হাজার টাকা। তুখর রাজনীতিক, মা মাটি মানুষের জয় বলে যে সাফল্যকে তিনি অভিহিত করেছিলেন তা যে কথার কথা নয়, এই 14 বছরে তাই স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 বিধানসভা ভোটে চতুর্থবারের জন্যেও যে তিনিই ভিড়ছেন সে বিষয়ে কার্যত নিশ্চিত ওয়াকিবহাল মহল। কলকাতা টিভি। আমি কৌশিকবাবুর কাছে আসবো। কৌশিকবাবু, যদি আমরা দেখি যে আমরা তো দেখলাম যে জগন্নাথ মন্দির দীঘায়, সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, যেটা অনেকেই বলছেন যে কোথাও দাঁড়িয়ে বিজেপি এই রাজ্যে ফাইনালি যে ধর্মীয় রাজনীতির জমিটা তৈরি করতে পেরেছে, এটা এখন ভাবতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকেও। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ধর্মীয় রাজনীতির উপরে পশ্চিমবঙ্গে গত 5 দশকে কখনো ভোট হয়নি এবং আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনেও হবে না। এইবার আপনি জগন্নাথ মন্দির শুরু করা থেকে শুরু করে 28,000 ক্লাবকে দুর্গাপুজোর অনুদান দেওয়া থেকে শুরু করে ভাতা, ইমাম মুয়াজ্জেমদের ভাতা দেওয়া শুরু করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার কিন্তু সর্বধর্মকেই সমানভাবে দেখেছেন এবং করেছেন। সেটা কিন্তু আমরা ভোটের রাজনীতির জন্য একদমই না। আমাদের রাজ্য সরকারের 57টা এমন প্রকল্প আছে যেটা মানুষের জীবনকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছুঁয়ে যেতে পারে। এইগুলোর উপর ভরসা করেই আমরা ভোটে গেছি এবং বারবার জনগণের আশীর্বাদ পেয়েছি। দুটো ছোট্ট উদাহরণ আমি আপনাকে ম্যাডাম দিচ্ছি। এই বছর কন্যাশ্রীতে আমাদের লক্ষ্মীর ভান্ডারে 26,700 কোটি টাকা এবং এই বছর আমাদের স্বাস্থ্যসাথী প্রকল্পে 1850 কোটি টাকা বরাদ্দ, ক্লেম সেটেলমেন্ট রেট 98.5%। 2024 সালে পশ্চিমবঙ্গের নিজস্ব রাজ্যের যেটা ইনকাম হয়েছে, আয়, সেটা হয়েছিল 1,02,000 কোটি টাকা। 2025-26-এ প্রজেক্টেড হচ্ছে 1,12,000 কোটি টাকা। আমরা একটা জিনিস একটু ভুল করি, একটা রাজ্যে যদি হেভি ইন্ডাস্ট্রি না থাকে তার মানে তার উন্নয়ন হচ্ছে না, সেটা কিন্তু সম্ভবত। আমি একটু সব্যসাচী কিছু বলতে চাই, সব্যসাচীর রেসপন্স নিয়ে নিই। সব্যসাচী, দেখুন, আমি বুঝতে তাহলে একটা জায়গা স্বীকার করলেন সব ধর্মকে তুষ্ট রাখাটা আজকের ধর্মনিরপেক্ষতার একটা ইন্ডিকেটর পশ্চিমবঙ্গের, তাই তো? তাহলে বিজেপিও তো এইরকমই কথা বলে। নরেন্দ্র মোদী তো ওই যজ্ঞ করেছিলেন পার্লামেন্ট ভবন উদ্বোধনের দিনে, সব ধর্মের লোকেদেরকে বসিয়ে রেখেছিলেন, কিন্তু পুজোটা হিন্দু পুরোহিত করেছিল। মমতা ব্যানার্জিও তাই করছেন। এটা কি আমাদের ধর্মনিরপেক্ষতার নিদর্শন, ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা? এটা কৌশিক বাবু বা তৃণমূলের প্রতিনিধির ধর্মনিরপেক্ষতা সম্পর্কে সচেতন ধারণা? কখনোই কোনো প্রত্যেক ধর্মকে তুষ্ট রাখা কোনোদিন একটি ধর্মনিরপেক্ষ সরকারের মুখ্যমন্ত্রীর কর্মসূচি হতে পারে না। আর কেন সেটা বলতে পারছেন না, হতে পারে না বলেই এখনো পর্যন্ত এই ধাম করে রাখা হয়েছে। এখনো পর্যন্ত পরিষ্কার করে বলা হচ্ছে না ওটা মন্দির নয়, না অন্য কিছু, না কালচারাল সেন্টার, পরিষ্কার করে বলতে পারছেন না, কারণ কৌশিক বাবুর স্ট্যান্ড এবং সরকারের স্ট্যান্ড কন্ট্রাডিক্টরি। দেখুন, আমি সংক্ষেপে যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে কোনো একটি ধর্মকে তুষ্ট করা না, সমস্ত ধর্মের জন্যই যেটা প্রয়োজনীয় সেটা করা হয় এবং সিপিএম এর এই মনোভাবের জন্যই আজকে তারা শূন্যে পরিণত হয়েছে। আজকে সিপিএম এর চীন থেকে, রাশিয়া থেকে আমদানি করা মাস্কপাত যারা ধর্মকে মানে না, কিন্তু ভারতবর্ষের ভিত্তিতে দাঁড়িয়ে কোনো ধর্মকে তুষ্ট করার কথা আমরা বলছি না, আমরা বলছি সর্বধর্মের যখন যেটা দরকার সেটাই কিন্তু করা হয়েছে, কোনো একটি ধর্মকে তুষ্ট করার কথা বলা হয়নি, সেটাই বলতে চেয়েছিলাম। না, আমি বলি প্রথম কথা হচ্ছে সজলদা যে কথাটা কৌশিক বাবু বলছেন যে ধর্মের তাসটা বাংলার রাজনীতিতে, ভোটের রাজনীতিতে কিন্তু এফেক্টিভ হচ্ছে না। আমি বলি যে এফেক্টিভ হচ্ছে না কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু জিনিসটা তো ঠিক হচ্ছে না, এটা নিয়ে তো আপনি আলোচনা করবেন। 2,33,00,000 মানুষ এই লোকসভা নির্বাচনে, যেখানে আমাদের 6টা সিট কমে গেছে সেখানে আমাদের 5-7 লাখ ভোট বেড়ে গেছে,
যাদের এত সিট বেড়েছে তাদের কিন্তু 5-7 লাখ ভোট কমে গেছে। এবার আমি আপনাকে বলি যে মুখ্যমন্ত্রী বললেন যে যা পারবো তাই করব, সে তো উনি করেই থাকেন, যা পারেন তাই করেন, যা ইচ্ছে তাই করেন। বলছেন কোনো এক্সপেকটেশন রাখবেন না আমি কারোর পকেটে টাকা গুঁজে দিয়ে আসতে পারবো না। ওনার কাজ তো পকেটে টাকা গুঁজে আসা নয়। একটু আগে এমএসএমইর কথা বলছিলেন, তো এমএসএমইটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, আমি সেটার মধ্যে যাচ্ছি না। ঘটনা যেটা হচ্ছে এখানকার এমএসএমই তৃণমূলের হচ্ছে, তুমি 100 টাকা তোলা তুলে রোজগার করো, 75 টাকা পার্টিকে দান করো, সেখানে পকেটে পার্টি তোমার কিছু টাকা দেবে না। আমার কথা হচ্ছে কলকাতা টিভি যেভাবে শোনালো তাতে আর আলোচনা করার কোনো প্রয়োজন নেই, ভোট দেওয়ারও মানুষের কোনো প্রয়োজন নেই, কারণ 26-এ মমতা এসেই গেছেন, শুধু ভোটটা নেওয়ার কথা বাকি। আমি আপনাকে একটা প্রশ্ন করি, জগন্নাথ যদি মন্দির হয় ওটা, তাহলে আমার প্রশ্ন আছে, ধরুন আমি তো হিন্দু, কিন্তু তাহলেও আমার প্রশ্ন আছে যে একটা সরকার ধর্মনিরপেক্ষ হোক, ধর্মীয় হোক, যাই হোক না কেন, একটা সরকার কখনো কি কোনোভাবে সরকারের টাকা, এই যে টাকাটায় মন্দিরটা তৈরি হয়েছে সেই টাকাটাতে মুসলমানের টাকাও আছে, হিন্দুর টাকাও আছে, সেই টাকাটা দিয়ে কেন একটা সরকার একটা মন্দির তৈরি করবে? কেন এই টাকাটা দিয়ে দেওয়া যাবে না? আমার প্রশ্ন হচ্ছে 28,000 নয় 40,000 ক্লাবকে মুখ্যমন্ত্রী ভাতা দেন দুর্গাপুজোর সময়, কেন একটা সরকার দেবে? আমি বলছি গত 2 বছরের যা প্রজেক্ট খরচা হয়েছে এই দুর্গাপুজোর ক্ষেত্রে, তার দিয়ে কেন্দ্রীয় সরকার তার থেকে কম টাকায় চন্দ্রযান বানিয়ে চাঁদে পাঠিয়ে দিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে যে এই ক্লাবগুলোকে 1 লাখ টাকা করে, দেখুন গ্রামীণ প্রান্তিক ছোট ক্লাবগুলো যারা দুর্গাপুজো করে তাদেরকে সহায়তা করা আলাদা জিনিস, এই টাকাটা তো লক্ষ্মী ভাণ্ডারে আরও 1000 টাকা করে মায়েদের নতুন শাড়ি কেনার জন্য দিলে আমাদের কিছু বলার থাকতো না, কিন্তু এই টাকাটা এইভাবে খরচা করা হবে কেন ধর্মের নামে? এই যে ক্যাম্পেইনটা করা হয় যে এই রাজ্যে নাকি দুর্গাপুজো হতে দেওয়া হয় না, এই রাজ্যে নাকি সরস্বতী পুজো হতে দেওয়া হয় না, সরস্বতী পুজো হতে দেওয়া হয় না, এটা তো আমি বলছি না, মহুয়া তুমিও বলছো। এই বছর সরস্বতী পুজো দেখা গেছে বহু কলেজে জেড প্লাস নিরাপত্তা দিয়ে মা সরস্বতী বসে আছেন। আমি তোমাদেরকে একটা কথা বলছি যে পশ্চিমবঙ্গের ধর্মীয় রাজনীতি কে শুরু করেছে? বিজেপি? কখনো না। পশ্চিমবঙ্গটা সেই দিন আড়াআড়ি ধর্মীয়ভাবে ভেঙে গেছিল যেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাঠি খেতে হয়। সেই দিন পশ্চিমবঙ্গের ধর্মীয় সম্প্রদায় দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল যেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে ইমামদের ভাতা দেবেন। ইমামদের ভাতা দেওয়ার পরে বুঝলেন যে ওনার ভোটে টান পড়বে, তাই তিনি ঘুরে এলেন আবার পুরোহিতদের ভাতা দেবেন। আমি বলছি 15টা ভাতা পাওয়া পুরোহিতকে পরের দিন চ্যানেলে নিয়ে আসবেন, আমি তাদের একবার নমস্কার করে যাব। এই যে জায়গাটা, কেন পুরোহিতকেই বা কেন ভাতা দেবেন? 2 লাখ, আমি বলছি যখন 47 সালের ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে 2011 অবধি প্রায় 2 লাখ কোটি টাকা ঋণ ছিল ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গের। এখন এই মুহূর্তে এই ঋণ 8 লক্ষ কোটি টাকায়। আমি জানতে চাই এটা কিসের জন্য? সুমনদা, দেখুন মৌপিয়া, ভারতবর্ষের রাজনীতির সঙ্গে ধর্ম যে জড়িয়ে আছে বা মন্দির ইত্যাদিগুলো নিয়ে কথা বলার অধিকার একমাত্র কংগ্রেসের আছে, কারণ নেহেরু দেশ স্বাধীন হওয়ার পর সোমনাথ মন্দিরের উদ্বোধনে যেতে রাষ্ট্রপতিকে বারণ করেছিলেন, বাকি কারোরই নেই। সিপিএম যে পশ্চিমবাংলায় বসে এত বড় বড় কথা বলছে, শবরীমালা নিয়ে যখন সুপ্রিম কোর্টের অর্ডার এসেছিল তখন সিপিএম পলিট ব্যুরো সে রাজ্যের সরকারকে যে ধীরে চলো নীতি নিতে বলেছিল, কোনো মহিলাকে যেন পুলিশ প্রোটেকশন না দেওয়া হয়, সেই টাইমস অফ ইন্ডিয়ার খবরটা আমার হাতে আছে। ফলে সিপিএম ধর্মের ক্ষেত্রে কতটা দ্বিচারিতা করে আর অন্যান্য ক্ষেত্রে কি ধরনের দ্বিচারিতা করে সেগুলো নিয়ে আলোচনা করার বিষয় নয়। দেখুন পশ্চিমবঙ্গের নির্বাচনটা সজলবাবুর একটা বক্তব্যের সাথে আমি একমত, এটা তৃণমূল বনাম বিজেপির লড়াই। বিজেপি তার মতো করে রাজনীতি সাজাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে তার মতো করে রাজনীতি সাজাতে হচ্ছে। সিপিএমকে তো প্রথম ঠিক করতে হবে যে কেরালা থেকে কংগ্রেস তাদের উৎখাত করে দেয় কিনা, কারণ কংগ্রেসের গোটা ফোকাসটাই, বেণুগোপালের গোটা ফোকাসটাই পিন্নারায় বিজয়নের সরকারকে উৎখাত করার জন্য। সেজন্যই তো শশী থারুরকে নিয়ে বিজেপির এত উৎসাহ। ফলে কংগ্রেস সিপিএম এর নিজস্ব সমীকরণ আগে ঠিক হোক, তারপর ভাবা যাবে। আবার জাতীয়তাবাদ বিজেপিকে। হ্যাঁ সুমনদা, প্লিজ শেষ করুন। আমার মনে হচ্ছে তৃণমূলের প্রতিনিধি সুমন জাতীয়তাবাদ আমি বুঝতে পারছি বিজেপিকে ডিভিডেন্ড দেবে কিনা সেটা আমাদের দেখতে হবে। ও তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি সুমন বাবু একটু দাঁড়ান, ও তৃণমূলের প্রতিনিধি সুমন ভট্টাচার্য একটু দাঁড়ান। সুমনদা রাজনৈতিক বিশ্লেষক, মুখোশ পরে রেখেছেন কেন? আপনি তো ট্রাম্প খেলে দিয়েছেন, দাঁড়ান, ওয়েট করুন।
একদম না, একদম না, পরিষ্কার বোঝা যাচ্ছে কি এত কথা বলার দরকার নেই। লেট মি আনসার, ডোন্ট রিলাই অন এ নিউজপেপার রিপোর্ট। আপনি বলুন সাবরিমালা জাজমেন্টকে ইমপ্লিমেন্ট করবার জন্য সিপিআই আমার সামনে টাইমস অফ ইন্ডিয়া খোলা আছে, ওয়ান স্টেটমেন্ট, আদারওয়াইজ উইথড্র খোলা আছে। সাবরিমালার সময় আপনাদের কি নীতি ছিল সবার মনে আছে। আপনি সাবরিমালার সময় আপনাদের কি নীতি ছিল আপনি বলুন সুপ্রিম কোর্টের রায় ইমপ্লিমেন্ট করার প্রশ্নে কেরালা সরকার ধীরে চলো নীতি নিয়েছে, আপনি কোথা থেকে বললেন? আপনারা মহিলাদেরকে কোনো প্রোটেকশন দেননি, এটা সবার মনে আছে। আগে আপনারা পিনারাই বিজয়ের আর আগামী নতুন বন্ধুত্বকে সম্মান, তারপরে আমি কে সেসব নিয়ে ভাববেন। নির্বাচনে শূন্য হয়ে যাওয়ার পরে এত অহংকার দেখাতে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এসছেন, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে শূন্য হয়েছেন। লোকসভা নির্বাচনে জামানত একটু বিনীত হতে শিখুন। কারণ আপনাদের মতন মেকি, আপনাদের মতন মেকি আগে মিনিমাম জামানত আপনি সজল করছেন, অন্য কথা ভাবতেন। আপনি এই তো আপনারা তো সজল ঘোষদের ভোট ট্রান্সফার করেন, আপনারা তো সজল ঘোষদের ভোট ট্রান্সফার করেন, আপনিও তো তাই বলছেন। আরে আপনারা তো সজল ঘোষদের ভোট ট্রান্সফার করেন, বাংলার মানুষকে ধর্মে ধর্মে ভাগ করেন। আমার সজল ঘোষের সঙ্গে একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে, আমি একটা আদর্শে বিশ্বাস করি। আমি সুমনদা সব্যসাচী দুজনের কাছে আসবো। আমি একটু আসবো, এক সেকেন্ড, আমি একটু আশুতোষের কাছে যাবো। আশুতোষ না, প্লিজ কোনো ব্যক্তি আক্রমণ না। সুমনদা সব্যসাচী দুজনকেই বলছি, দুজনকেই শান্ত হতে বলছি, এবং প্লিজ কোনো পার্সোনাল অ্যাটাক না, না প্লিজ কোনো পার্সোনাল অ্যাটাক নয়। সব্যসাচী কোনো পার্সোনাল অ্যাটাক না। আমি আসবো আশুতোষ। দেখো, ব্যাপারটা হচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে হিন্দুদের নেতা সাজতে বেরিয়েছে মাথায় ফেট্টি করে, আর তৃণমূল এখানে মুসলমান ভাইদের নেতা সাজতে বেরিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো নামাজের কাতারকে ব্যবহার করে, আর কখনো জয় শ্রীরামের ধ্বনি রামকে কলুষিত করে বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে সাম্প্রদায়িক রাজনীতি করছে সকাল থেকে রাত অবধি। কেন আর কোনো টপিক নেই। আমি বিজেপি তৃণমূলকে বলতে চাই, আমাদের সজলদা রয়েছেন অনেক সিনিয়র লিডার ছাত্র পরিষদের, আমাদের প্রাক্তন লিডার, আমি শুধু বলতে চাই এই বিজেপি আর তৃণমূল কি সাবজেক্ট পশ্চিমবঙ্গের? আরে হিন্দু ভাইরা বেকার, মুসলমান ভাইরা বেকার, সেই বেকারত্ব নিয়ে কে কথা বলছে? জাতীয় কংগ্রেস রাস্তায় রোজ মিছিল করছে বেকারত্বের জন্য, এদের কোনো ভূমিকা আছে? শুধু হিন্দু মুসলমানকে বাটোয়ারা করো, রাজনীতি করো, বাইনারি তৈরি করো, 2021 পেরিয়েছি রাজনীতি করে, এই হচ্ছে কাজ। এবং সব থেকে বড় কথা, যারা এই হিন্দু মুসলিম করে রাজনীতি করতে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে, আমি বলতে চাই তারা দয়া করে তারা একটুখানি চাকরি প্রার্থীদের মঞ্চে যান, গিয়ে তাদের থেকে শিখুন। সেখানে রাম এবং রহিম একসাথে মিলে ন্যায্য চাকরির জন্য লড়াই করছে, এইটা একটু দেখার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, শেখার চেষ্টা করুন। এটাই পশ্চিমবঙ্গ, বেশি দূরে যেতে লাগবে না, বিধাননগরে চলে যান। আমরা আগেও বলেছি, যারা শিক্ষক ভাই বোনেরা রয়েছেন তাদের দিকে তাকান আগে, তার কারণ তারা পশ্চিমবঙ্গের ছেলে। আমি আসবো আশুতোষ, আমি সজলদার কাছে এখানে আমার প্রশ্ন যে সজলদা, আমরা অতি সম্প্রতি যে অপারেশন সিঁদুর দেখেছি, এক সেকেন্ড আশুতোষ, এবং এই অপারেশন সিঁদুরে গোটা দেশ, সমস্ত রাজনৈতিক দল, নির্দিষ্টভাবে সমস্ত বিরোধী দল, তারা কেন্দ্রীয় সরকারের পাশে একদম রক সলিড থেকেছে। এবং আমরা যেটা দেখলাম যে সর্বদলীয়, এক সেকেন্ড আশুতোষ, আমি বিরত করেছি তোমাকে, প্লিজ এক সেকেন্ড। যখন আমরা দেখতে পাচ্ছি যে সর্বদল প্রতিনিধি দল তারা বিভিন্ন দেশে যাচ্ছেন, সব মিলিয়ে অপারেশন সিঁদুর প্রসঙ্গে আমরা গোটা দেশের সমস্ত রাজনৈতিক দলের একটা ঐক্যবদ্ধ চেহারা দেখেছি। কিন্তু এখানে প্রশ্নটা যে অপারেশন সিঁদুর থেকে একই সঙ্গে পলিটিক্যাল ডিভিডেন্ড, ইলেকটোরাল ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা বিজেপি করছে না তো? না, বিজেপি একদমই করছে না এটা। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কতগুলো কথা বলি। সুমনদা একটা কথা বলেছেন চিৎকার চেঁচামেচিতে, যেটা আমার কানে এসছে, যে সজলদের ভোট ট্রান্সফার করছে সব্যসাচীরা। আমি সুমনদা দীর্ঘদিনের পলিটিক্যাল লোক, হ্যাঁ, তিনিও বিভিন্ন সময় ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে এসছেন, আমি সেইগুলো এখন তুলতে চাই না। কিন্তু আমি যেটা বলি, ভোট কারোর পৈতৃক সম্পত্তি নয়।
এই ভোট একদিন কংগ্রেসের ছিল, সেই ভোট পরবর্তীকালে সিপিএমের হয়েছিল, সিপিএমের থেকে সেই ভোট এখন তৃণমূলের হয়েছিল। সিপিএমের ভোট না পেলে তৃণমূল কোনোদিন ক্ষমতায় আসতে পারতো না, সেই ভোট আবার আজকে বিজেপির দিকে আসছে। অতএব ভোট কারোর বাপের সম্পত্তি নয়, এটা আমি আপনাকে বলি। আশুতোষ আমার ছোট ভাইয়ের মতন, দীর্ঘদিন আমরা একসাথে চলেছি। দেখুন রাম, এই যে হিন্দুত্বকে আজকে কতটা সমীয় বলছে, রামকে কলুষিত, মানে রামকে বাঁচিয়ে নিল যে বাবা আমার উপর যেন কেউ রাগ করে না। বলছে হিন্দু মুসলমান, এই ভাই এক মিনিট দাঁড়া ভাই, এক মিনিট, হিন্দু মুসলমান সবাই বেকার। আমি বলছি ভাই এক মিনিট, হিন্দু মুসলমান সবাই বেকার। আমি এর সাথে একমত, যে আপনি যদি সল্টলেকে এখন বিকাশ ভবন বা এসএসসি দপ্তরের সামনে যান, সেখানে দেখতে পাবেন রাম রহিম একসাথে আছে, তারা একসাথে নামাজ পড়ছে, মানে পাশাপাশি নামাজ পড়ছে, পাশাপাশি সন্ধ্যা আরতি হচ্ছে। কিন্তু আরও একটা বেকার আছে, যেটা ওরা ভুলে গেছে, সেটা হচ্ছে কংগ্রেস, সিপিএম। এরাও আজকে বেকার, এদের নিয়ে আলোচনা করে কিছু লাভ নেই। এরা পুরো বিকাশ ভবনটাকে দেখছে টিভির মধ্যে দিয়ে, সামনে গিয়ে এদের দেখতে আমরা অন্তত দেখিনি। আর আপনার কথা ছিল রক সলিড, কিসের রক সলিড? বিরোধীরা যদি রক সলিড হতো, আপনি আবার দুটো প্রশ্নের উত্তর দিন। কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে, এক্স হ্যান্ডেল থেকে আমরা দেখেছি আজকে প্রচারের একটা বড় মাধ্যম, প্রধানমন্ত্রীর মতন একজন মানুষের মুন্ডহীন দেহ, সন্ধান চাই বা এই জাতীয় কোনো একটা কথা তাতে লেখা ছিল। এইটা কি একটা রক সলিড দাঁড়িয়ে থাকার প্রমাণ? আক্রমণ হওয়ার 2-3 দিনের মধ্যে, 3-4 দিনের মধ্যেই তারা মিছিল বার করে দিয়েছিল, যুদ্ধ নয় শান্তি চাই। এই শান্তির দূতদের উদ্দেশ্যে, আমি শান্তির ছেলেটালে বলছি না, এদের শান্তির দূতদের উদ্দেশ্যে আমি প্রশ্ন করতে চাই, এটা কি রক সলিড থাকার প্রমাণ? না, আমি এটা রক সলিড আমি জানতে চাই। ব্যুরোক্র্যাটদের অনেক কিছু বলতে হয়, তাদেরকে দেশের সামনে অনেক কিছু দেখাতে হয় বিদেশকে, কিন্তু দেশের মানুষ তারাও তো ঘাসে মুখ দিয়ে চলে না, তারা তো দেখতে পাচ্ছে কে কোনটা সলিড। অপারেশন সিঁদুর হওয়ার পরে নামটা সিঁদুর কেন, ইঁদুর হলো না কেন বলে একদল মানুষ চিৎকার করতে শুরু করেছে। খুব সংক্ষেপে এই তো হচ্ছে রক সলিড। আসবো খুব সংক্ষেপে, সব্যসাচী 30 সেকেন্ড আমাকে শেষ করতে হবে। দেখুন, খুব পরিষ্কার কথা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা এটা প্রচার করছেন যুদ্ধ নয় শান্তি চাই বলাটা একটা অপরাধ, তারা কিন্তু আমাদের দেশের ঘোষিত বিদেশ নীতির বিরোধিতা করছেন। আমাদের দেশের ঘোষিত বিদেশ নীতিতে ভারত যুদ্ধবাজ রাষ্ট্র নয়, তার জন্য আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি প্যালেস্তাইনের মুক্তি আন্দোলনের পক্ষে আমাদের কেন্দ্রের সরকারের স্ট্যান্ড। কিন্তু আমাদের দেশের সরকারের যারা এই মুহূর্তে এই পশ্চিমবাংলার নেতারা বা দেশের কিছু কিছু নেতা, তারা উগ্র জাতীয়তাবাদী হয়ে গিয়ে এখন এমন এমন কিছু মন্তব্য করছেন যেখানে তাদের দেখে মনে হচ্ছে উগ্র হলে তোমার থাকবে পরিণত হয়েছে। জাতীয়তাবাদ যদি উগ্র হয়, জাতীয়তাবাদ যদি উগ্র হয়, তোমার ফাটবে কেন? একটা যে কোনো ভারতবাসী যে কোনো রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসী হতে পারেন, যে কোনো ধর্ম সম্প্রদায়ের হতে পারেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে জাতীয়তাবাদ উগ্র হলে তোমার জ্বালা হবে কেন? ভারতবর্ষ যুদ্ধ করেনি, ভারতবর্ষ প্রত্যুত্তর দিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে আঘাত এনেছে। যেদিন 26-27 জন মানুষ মারা গিয়েছিলেন পেহেলগাঁওতে, সেদিন আপনারা মিছিল বার করেননি এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। এই কথাগুলো আজকে মনে রাখতে হবে। আপনি চেঁচাতে পারেন, আপনি ভোট বাক্সে ডিভিডেন্ড পাবেন। সজল দুজনের কাছে আমি দুজনের কাছে আমি বিরতি চেয়ে নিচ্ছি। আমি খুব সংক্ষেপে, কৌশিক 2026-এ কি শুধুমাত্র এই প্রকল্পগুলো দিয়ে ভোটে জিততে পারবে? দেখুন, 2026-এর আমরা নির্বাচনে গতবারের থেকেও বেশি আসন পেয়ে জিতবো। আমাদের দুটো এজেন্ডা, 1 নম্বর হচ্ছে আমরা কি উন্নয়ন করেছি, 2 নম্বর হচ্ছে কেন্দ্রের বঞ্চনা। ফাইনালি বলি, সুনিতা উইলিয়ামসকে যে চিঠিটা সিপিএম লিখেছিল মহাশূন্য থেকে কি করে ফিরে আসতে হয়, শূন্যর সঙ্গে শূন্য যোগ করলে শূন্যই থাকবে। কংগ্রেস এবং সিপিএম আজকে বলে গেলাম, লিখে নিন, 2026-এও শূন্য হবে। আমাদের 57টা প্রকল্পে আমরাই আবার জিতবো। এই ফ্যাক্টর উপরগুলো দাঁড়িয়ে যদি ভোট হয়, এই ফ্যাক্টরগুলোর উপর দাঁড়িয়ে, তাহলে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস তাদের এই গত 14 বছরের যে যাত্রা সেটা অব্যাহত রাখতে পারে কিনা, নাকি ফলাফল ভিন্ন হয়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচন অবধি। কিন্তু এই ফ্যাক্টরগুলো হচ্ছে মূলত নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, সেটা এখন থেকেই স্পষ্ট। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।